নমস্কার। অনেক দিন পর আমি আবারও আপনাদের সামনে আমার ভিডিও নিয়ে। আজকের বিষয় ইংরেজি গ্রামারের ওপরেই ভিডিও। এখানে বলে রাখি যে আমার চ্যানেলে অলরেডি আমি অনেকগুলো বেসিক ইংলিশ গ্রামারের ভিডিও দিয়েছি, বেশ গুরুত্বপূর্ণ ভিডিও, যেগুলো যেমন স্কুল স্টুডেন্টদের সুবিধে হয়েছে, তেমনি যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছেন তারাও অবশ্যই বেনিফিটেড হয়েছেন। এবং আপনাদের রিকোয়েস্টে আমি আবারও নতুনভাবে যে যে বিষয়গুলো নিয়ে অসুবিধা থাকতে পারে, কনফিউশন থাকতে পারে, তার উপরে জোর দেওয়ার জন্য নতুনভাবে নতুন করে নতুন রকম ভিডিও নিয়ে আবারও আমি আপনাদের সামনে। তবে বিষয়গুলো একই, যেমন গ্রামারের ভিডিও যেমনভাবে আমি দেব, তার সঙ্গে কিন্তু অবশ্যই যে রাইটিংয়ের ওপরে ভিডিওগুলো থাকতো, যেমন রিপোর্ট রাইটিং বা প্যাসেজ ট্রান্সলেশন কিংবা প্রেসি রাইটিংস, সেটা তো থাকছেই। এর সঙ্গে যারা মাধ্যমিক পরীক্ষার্থী এবছরে, তাদের কথাও মাথায় রেখে কিছু রাইটিং স্কিল তার উপরেও দেওয়া হবে নিয়মিতভাবে। তো সপ্তাহে এভাবে আমি দিনগুলোকে কিছু করে ভাগ করে নিয়েছি। কিছুদিন গ্রামারের রাইটিংয়ের, মানে স্কুল রাইটিং ফর স্কুল স্টুডেন্টস, আবার রাইটিং ফর কম্পিটিটিভ এক্সাম। তো এইভাবে নতুনভাবে আমি আবারও আপনাদের সামনে আরও একবার এসেছি। আশা করছি আপনারা একইভাবে আমাকে এনকারেজ করে যাবেন এবং আমার ভিডিওগুলো দেখে যাবেন, যেমনটা আপনারা দেখে এসেছেন বা দেখে আসছেন এবং দেখে আসবেন। তো আজকে যে বিষয় নিয়ে আমি আপনাদের সামনে, সেটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। একটি গুরুত্বপূর্ণ বিষয় কম্পিটিটিভ এক্সামের জন্য, স্কুলের ছাত্রছাত্রীদের জন্য। প্রিপোজিশন যারা পরীক্ষার প্রিপারেশন নিচ্ছে কম্পিটিটিভ এক্সামে, তারা জানে যে প্রতিটি পরীক্ষায় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের কতটা ভূমিকা, অর্থাৎ প্রিপোজিশনের ওপরে প্রশ্ন প্রায় প্রতিটি পরীক্ষাতেই আসে এবং এরর কারেকশন যে পার্টটা সমস্ত পরীক্ষায় প্রায় থাকেই, সেখানে কিন্তু প্রিপোজিশনাল এররেরও একটা ব্যাপার রয়েছে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ওপরে ভিডিও আমি অলরেডি আগেও দিয়েছি, কিন্তু আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং এটা খুবই মানে আশা করছি সবাই এতে খুবই উপকৃত হবে। কারণ এখানে আমি দেখেছি যে আমি পড়াতে গিয়ে আমার যেটা অভিজ্ঞতা হয়েছে, সেখানে দেখেছি যে ছাত্রছাত্রীদের মধ্যে একটা কনফিউশন তৈরি হয়। যেমন একটা ওয়ার্ড ধরুন অ্যাকম্প্যানিড, এখানে কোথাও আছে অ্যাকম্প্যানিড উইথ, কোথাও বা আছে অ্যাকম্প্যানিড বাই, কোথাও বা আছে অ্যাংরি উইথ, কোথাও বা আছে অ্যাংরি ফর। তো এই যে একই শব্দের সঙ্গে বিভিন্ন প্রিপোজিশন, কোথাও বা আছে কম্পেয়ার উইথ, হ্যাঁ, বা এরকম যে বিভিন্ন শব্দ তার বিভিন্ন প্রিপোজিশন ব্যবহৃত হচ্ছে, সেগুলো কিভাবে আমরা বুঝতে পারবো যে কোথায় আমি অ্যাকম্প্যানিড বাই ইউজ করব, কোথায় বা আমি অ্যাকম্প্যানিড উইথ ইউজ করব, কোথায় বা আমি অ্যাংরি উইথ করব, কোথায় বা আমি অ্যাংরি ফর করব, কোথায় বা আমি এগ্রি উইথ করব, কোথায় বা আমি মানে এগ্রির সঙ্গে অন্য প্রিপোজিশন থাকতে পারে, সেটা ইউজ করব। তো এই বিষয়ে কনফিউশন দূর করার জন্যই আমার আজকের ভিডিও। আশা করছি আপনারা উপকৃত হবেন, আপনাদের কম্পিটিটিভ এক্সামের কাজেও এটা লাগবে এবং যারা ছাত্রছাত্রীরা রয়েছে, যারা পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদেরও কাজে লাগবে। শুরু করতে চলেছি আজকের ভিডিও। আজকের ভিডিও যে টপিকের ওপর, সেটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অবশ্যই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, কিন্তু দেখে নেব যে একই শব্দের সঙ্গে বিভিন্ন প্রিপোজিশন কিভাবে ব্যবহৃত হচ্ছে এবং তাদের মানেগুলোই বা কী হচ্ছে তার উপরে। বোর্ডে দেওয়া রয়েছে প্রথমেই অ্যাকম্প্যানিড বাই এবং অ্যাকম্প্যানিড উইথ। তো এখানে কখন আমি অ্যাকম্প্যানিডের সঙ্গে বাই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইউজ করব আর কখন আমি অ্যাকম্প্যানিড উইথ ইউজ করব দেখে নিচ্ছি। অ্যাকম্প্যানিড বাই মানে হচ্ছে সঙ্গী হওয়া, আর অ্যাকম্প্যানিড উইথ হচ্ছে একসঙ্গে ঘটা। উদাহরণ দিচ্ছি তাহলে বোঝা যাবে। যেরকম অ্যাকম্প্যানিড বাই বলতে পারি এরকম, ইন দিস জার্নি I was
accompanied by my friend। আবার এখানে accompanied with আমরা করতে পারি Ruma has fever with Ruma has fever accompanied with a headache। এই যে দুভাবে ইউজ হলো, অর্থাৎ যখন কোনো জার্নিতে সঙ্গী হওয়া মানে সঙ্গী হয়ে ব্যাপারটা যখন বোঝাচ্ছে যে আমি এই যাত্রায় ওর সঙ্গী হয়েছিলাম বা ও আমার সঙ্গী হয়েছিল, এরকম ক্ষেত্রে যখন সেন্সটা বোঝায় তখন সেখানে আমরা অ্যাকম্প্যানিড বাই ইউজ করি। আর অ্যাকম্প্যানিড উইথ কোথায় না, যখন জ্বরের সঙ্গেও মাথা ব্যথা, মানে একই সঙ্গে দুটো জিনিস ঘটে যাচ্ছে, জ্বর তো রয়েছে তার সাথে মাথা ব্যথা রয়েছে, তো শরীর খারাপ তো রয়েছে, ক্লান্তি তো রয়েছে, তার মধ্যে আবার ঘুমও পাচ্ছে, মানে এই যে একসঙ্গে যখন দুটো জিনিস ঘটছে বা সেই সময় আমরা ইউজ করছি অ্যাকম্প্যানিড উইথ। তাহলে এখানে আমরা দেখে নিলাম যে কোথায় আমরা ইউজ করছি। অ্যাকম্প্যানিড বাই মানে হচ্ছে যে অ্যাকচুয়ালি সঙ্গ দেওয়া, হ্যাঁ, আর অ্যাকম্প্যানিড উইথ হচ্ছে যখন একটার সাথে আরেকটা, মানে এখানে যেরকম ফিভারের সঙ্গে হেডেক, ফিভার তো রয়েইছে, জ্বর তো রয়েছে, তার সঙ্গে হেডেক, এক্ষেত্রে ইউজ হলো অ্যাকম্প্যানিড উইথ। আসছি পরের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নিয়ে। নেক্সট রয়েছে অ্যাডমিট টু, অ্যাডমিট ইনটু। অ্যাডমিট টু আমরা দেখেছি, অ্যাডমিট ইনটু আমরা পেয়েছি, কিন্তু কোনটা কোথায় দেখে নেব। অ্যাডমিট টু মানে হচ্ছে ভর্তি করা, আর অ্যাডমিট ইনটু মানে হচ্ছে প্রবেশাধিকার দেওয়া। যেমন রবি ওয়াজ অ্যাডমিটেড টু ক্লাস 5, আর অ্যাডমিটেড ইনটু মিস্টার দাস was admitted into the room। উপরের সেন্টেন্সে রবিকে পঞ্চম শ্রেণীতে ভর্তি করা হয়েছিল, তাহলে রবি ওয়াজ অ্যাডমিটেড টু ক্লাস 5 অর্থাৎ অ্যাডমিশনের ক্ষেত্রে, কোথাও ভর্তি করার ক্ষেত্রে। আর এখানে যেরকম ওনাকে ভেতরে আসার অধিকার দেওয়া হলো, এই ঘরের ভেতরে আসার প্রবেশাধিকার দেওয়া হয়েছে, সেক্ষেত্রে আমরা ইউজ করলাম মিস্টার দাস ওয়াজ অ্যাডমিটেড ইনটু দ্য রুম। তো এই হচ্ছে অ্যাডমিট টু এবং অ্যাডমিট ইনটুর প্রভেদ। এবার পরবর্তী প্রিপোজিশন নিয়ে। এরপরে বোর্ডে যে প্রিপোজিশনটি মানে যেটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি, মানে ভীষণ ইম্পর্ট্যান্ট, আমি আবারও বলছি, কারণ এটা আমি দেখেছি আসেও এবং খুব কনফিউশনও হয় স্টুডেন্টদের মধ্যে, যেটা আমার অভিজ্ঞতায় আমি দেখেছি। এখানে আছে তিনটে, অ্যাংরি দিয়ে, একটা অ্যাংরি উইথ, অ্যাংরি ফর, অ্যাংরি অ্যাট। মানে আমি দেখেছি প্রায় যে ম্যাডাম আমি তো অ্যাংরি অ্যাটও পেয়েছি, মানে যখন আমি হয়তো অ্যাংরি উইথ বললাম কাউকে যে এখানে অ্যাংরি উইথ হবে, তখন সে বললো আমি অ্যাংরি অ্যাটও দেখেছি। হ্যাঁ, সবগুলোই হয়, অ্যাংরি উইথও হয়, অ্যাংরি ফরও হয়, অ্যাংরি অ্যাটও হয়, কিন্তু বিশেষ বিশেষ ক্ষেত্রে। যেরকম অ্যাংরি উইথ আমরা কারোর ওপরে যখন রেগে যাই তখন আমরা বলতে পারি অ্যাংরি উইথ, মানে অ্যাংরি উইথ এ পার্সন, যখন কোনো ব্যক্তির উপরে রেগে যাচ্ছি। কিছুর জন্য রেগে যাচ্ছি তখন হচ্ছে অ্যাংরি ফর, কোনো কিছুর জন্য রেগে যাওয়া সেক্ষেত্রে অ্যাংরি ফর। কারো ব্যবহারে রেগে যাওয়া, কারো ব্যবহারে আমি ক্রুদ্ধ হয়েছি, সেক্ষেত্রে হয় হচ্ছে অ্যাংরি অ্যাট। তাহলে অ্যাংরি অ্যাট হচ্ছে ওয়ান্স কন্ডাক্ট, কারো আচরণে আমি ক্রুদ্ধ হয়ে গেলাম, রেগে গেলাম, সেক্ষেত্রে হলো হচ্ছে অ্যাংরি অ্যাট। তিনটে কিন্তু মানে অ্যাংরি মানেটাই কিন্তু হচ্ছে
রেগে যাওয়া সেটা কিন্তু বিভিন্ন মানে যখন ব্যক্তির উপরে তখন হলো অ্যাংরি উইথ, কোনো কিছুর জন্য তখন হয়ে গেল অ্যাংরি ফর, কারো ব্যবহারে হলাম, কারো আচরণে হলাম তখন হয়ে গেল কিন্তু অ্যাংরি অ্যাট। উদাহরণ দিয়ে বলি, যেরকম আই অ্যাম অ্যাংরি উইথ ইউ ফর দিস ম্যাটার। এখানে 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 দেখুন অ্যাংরি উইথও আছে আবার ফরও আছে। এই যে দিস ম্যাটার, এই বিষয়ের জন্য বলে এখানে ফর বসলো। যদি উইথ ইউটা নাও থাকতো তাহলে আই অ্যাম অ্যাংরি ফর দিস ম্যাটার, আই অ্যাম অ্যাংরি ফর দিস ম্যাটার, তাহলে কিন্তু ফর হয়ে যেত। আর যদি এটুকুই থাকতো, হয়তো এটা নেই, তাহলে আমি তোমার উপর রেগে গিয়েছি, তাহলে আই অ্যাম অ্যাংরি উইথ ইউ। তাহলে আই অ্যাম অ্যাংরি উইথ ইউ ফর দিস ম্যাটার। এবার যেটা বলেছিলাম অ্যাংরি অ্যাট, আই অ্যাম অ্যাংরি অ্যাট ইয়োর কন্ডাক্ট। আমি তোমার আচরণে ক্রুদ্ধ, তাহলে আই অ্যাম অ্যাংরি অ্যাট ইয়োর কন্ডাক্ট। তাহলে এইভাবে অ্যাংরি উইথ, অ্যাংরি ফর এবং অ্যাংরি অ্যাট ব্যবহৃত হয়ে আসছে। আসছি পরবর্তী প্রিপোজিশন নিয়ে। আরও একটি ইম্পর্টেন্ট প্রিপোজিশন ব্লাইন্ড অফ, ব্লাইন্ড টু। মানে এটা কিন্তু আমি বলছি এগুলো খুবই গুরুত্বপূর্ণ। ব্লাইন্ড অফ এবং ব্লাইন্ড টু, ব্লাইন্ড অন্ধ, কোথায় আমরা ব্লাইন্ড অফ ইউজ করব, কোথায় আমরা ব্লাইন্ড টু ইউজ করব। ব্লাইন্ড অফ করব যখন আমাদের দৃষ্টিশক্তিতে অন্ধ বোঝাবে। আর ব্লাইন্ড টু কোথায় ইউজ করব, যখন দোষে অন্ধ। একটা কথা বলে থাকি যে ও তো নিজের দোষ দেখতেই পারে না, কারণ ও নিজের দোষের প্রতি অন্ধ। তো এই সেন্সে ব্লাইন্ড টু এবং দৃষ্টিশক্তিতে মানে চোখে দেখতে না পাওয়া, সেক্ষেত্রে হয় হচ্ছে ব্লাইন্ড অফ। উদাহরণ দিই, যেমন হি ইজ ব্লাইন্ড অফ ওয়ান আই। সে এক চোখে অন্ধ। হি ইজ ব্লাইন্ড অফ ওয়ান আই, অর্থাৎ সে এক চোখে দেখতে পায় না, দৃষ্টিশক্তিতে সমস্যা। তাহলে হি ইজ ব্লাইন্ড অফ ওয়ান আই। আর ব্লাইন্ড টু, হি ইজ ব্লাইন্ড টু হিজ ওন ফলস। সে নিজের দোষের প্রতি অন্ধ, সে নিজের দোষের প্রতি অন্ধ। তাহলে এটা হলো হি ইজ ব্লাইন্ড টু হিজ ওন ফলস। তাহলে হি ইজ ব্লাইন্ড অফ ওয়ান আই, সেরকমই হি ইজ ব্লাইন্ড টু হিজ ওন ফলস। আসছি পরবর্তী প্রিপোজিশনে। বার্স্ট ইনটু, বার্স্ট আউট। আচ্ছা, বার্স্ট ইনটু কান্নায় ভেঙে পড়া, আর বার্স্ট আউট হচ্ছে হাসিতে ফেটে পড়া। যেমন হি burst into tears at the sad news। আর হাসিতে ফেটে পড়া, he burst out laughing at the news। প্রথমে ওপরে দেওয়া হলো হি বার্স্ট ইনটু টিয়ার, সে কান্নায় ফেটে পড়েছিল বা কান্নায় ভেঙে পড়েছিল দুঃখের খবরটি শুনে, আর এই খবরটি শুনে সে হাসিতে ফেটে পড়েছিল। তাহলে কান্নার ক্ষেত্রে আমরা করব হচ্ছে বার্স্ট ইনটু, এবং হাসার ক্ষেত্রে যখন আমরা খুব হেসে উঠি তখন সেখানে আমরা ইউজ করব হচ্ছে বার্স্ট আউট।
তাহলে এখানে কোথায় বার্স্ট ইনটু এবং কোথায় বার্স্ট আউট ইউজ করছি সেটা দেওয়া হলো। এরপর আসছি এর পরবর্তী প্রিপোজিশনে। বোর্ডে আরও একটি গুরুত্বপূর্ণ প্রিপোজিশন যেমন কম্পেয়ার উইথ, কম্পেয়ার টু, এটা নিয়েও খুবই কনফিউশন, কখন কম্পেয়ার উইথ এবং কম্পেয়ার টু ইউজ হচ্ছে। কম্পেয়ার মানে তো তুলনা, যখন একই জাতীয় মানে সমজাতীয় কোনো কিছুর মধ্যে আমরা তুলনা করব তখন হচ্ছে কম্পেয়ার উইথ, আর যখন আমরা অসমজাতীয় মানে যার সাথে যার কোনো মিল নেই সেরকম কোনো কিছুর মধ্যে যখন আমরা তুলনা করব তখন হবে হচ্ছে কম্পেয়ার টু। তাহলে কম্পেয়ার উইথ হচ্ছে কম্পেয়ার উইথ সিমিলার থিংস, মানে এক জাতীয় জিনিসের মধ্যে যখন তুলনা হচ্ছে তখন হচ্ছে কম্পেয়ার উইথ, আর কম্পেয়ার টু হচ্ছে ডিসিমিলার থিংস। এদের মধ্যে তুলনা, সিমিলার থিংসের মধ্যে তুলনা আর ডিসিমিলার থিংসের মধ্যে তুলনা, সেখানে হচ্ছে কম্পেয়ার উইথ। যেমন উদাহরণ দিয়ে বলি তাহলে বুঝতে পারবো, যেমন বলতে পারি আমরা শ্রেয়া ঘোষাল মে বি compared with Lata Mangeshkar. শ্রেয়া ঘোষাল মে বি কম্পেয়ার্ড উইথ লতা মঙ্গেশকর। এখানে শ্রেয়া ঘোষালের সঙ্গে লতা মঙ্গেশকরের তুলনা, অর্থাৎ তারা দুজনেই গায়িকা এবং একই রকমের আর কি বলে এখানে সিমিলার থিংস হচ্ছে বলে এখানে আমি কম্পেয়ার উইথ করলাম। এবার যদি আমি ডিসিমিলার থিংসের মধ্যে তুলনা করি, যেমন অ্যাঙ্গার ইজ কম্পেয়ার্ড টু ফায়ার। রাগের সঙ্গে আগুনের তুলনা, হয়তো তেজের জন্য তুলনাটা করা হয়ে থাকে, কিন্তু অ্যাঙ্গার এবং ফায়ার কোনোভাবেই এক জিনিস নয়। তো যখনই এরকমই ডিসিমিলার থিংসের মধ্যে কম্প্যারিজন আসছে তখন টু হচ্ছে, যখন সিমিলার থিংসের মধ্যে কম্প্যারিজন আসছে তখন কম্পেয়ার্ড উইথ হচ্ছে। এটাও মনে রাখার, এটাও যথেষ্টই গুরুত্বপূর্ণ একটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের উদাহরণ। অবশ্যই পরীক্ষার জন্য এগুলোকে মনে রাখতেই হবে। আসছি পরবর্তী প্রিপোজিশন নিয়ে। এবার রয়েছে বোর্ডে কম্পিট উইথ, কম্পিট ফর। কম্পিট মানে হচ্ছে প্রতিযোগিতা করা। যখন আমরা প্রতিযোগিতা কারোর সাথে করব মানে সামওয়ান, তখন হবে কম্পিট উইথ। আর কম্পিট ফর যখন আমরা সামথিং মানে কোনো কিছুর জন্য করব তখন সেটা হবে হচ্ছে ফর। এবং দুটোই কিন্তু প্রতিযোগিতা করা। যেমন I competed with you for the first prize. অর্থাৎ আমি তোমার সাথে প্রতিযোগিতা করেছিলাম প্রথম পুরস্কারের জন্য। তাহলে আই কম্পিটেড উইথ ইউ এখানেও শেষ হতে পারতো যদি উইথ ইউটা না থাকে, যে আমি প্রথম পুরস্কারের জন্য প্রতিযোগিতা করেছিলাম, তাহলে হতো আই কম্পিটেড ফর দ্য ফার্স্ট প্রাইজ। অর্থাৎ কোনো কিছুর জন্য প্রতিযোগিতা করা কম্পিটেড ফর, যার সাথে আমরা যখন ব্যক্তির সাথে প্রতিযোগিতা করছি তখন সেটা হবে কম্পিটেড উইথ। তাহলে আই কম্পিটেড উইথ ইউ ফর দ্য ফার্স্ট প্রাইজ। এবার দেখে নিচ্ছি পরবর্তী প্রিপোজিশন। বোর্ডে রয়েছে এবার কনফাইন্ড ইন, কনফাইন্ড টু। কনফাইন্ড কথাটার মানেই হচ্ছে আবদ্ধ, মানে বন্দি বা মানে বন্ধ দশা, এটাই হচ্ছে কনফাইন্ড। তো কখন আমরা কনফাইন্ড ইন এবং কখন আমরা কনফাইন্ড টু ব্যবহার করব
খুব সহজ। কনফাইন্ড ইন হয় হচ্ছে রুমের ক্ষেত্রে, ঘরে আবদ্ধ। আর যখন বিছানায় শয্যাশায়ী মানে বিছানায় শয্যাগত তখন হবে হচ্ছে কনফাইন্ড টু। মানেটা হচ্ছে, বাংলা মানেটা হচ্ছে আবদ্ধ। তো কিভাবে করব না, হি ইজ কনফাইন্ড in the room আর he is confined to bed। ঘরে আবদ্ধ, ঘরে বন্দি, ঘরে বদ্ধ হয়ে রয়েছে সেটা হচ্ছে কনফাইন্ড ইন। আর বিছানায় শয্যাশায়ী, বিছানায় শয্যাগত, সেখানে হচ্ছে হি ইজ কনফাইন্ড টু বেড। তো এই হচ্ছে কনফাইন্ড ইন এবং কনফাইন্ড টু এর প্রয়োগ। আসছি আজকের মতো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের শেষ প্রয়োগটা নিয়ে। আজকে প্রিপোজিশনের যেটা শেষ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বোর্ডে সেটা রয়েছে ডিফ অফ এবং ডিফ টু। যেমন আমরা একটু আগে ব্লাইন্ড অফ আর ব্লাইন্ড টু নিয়ে আলোচনা করেছি, একই রকম প্রয়োগ আমরা ডিফ অফ আর ডিফ টুতেও দেখতে পাবো। ডিফ অফ হচ্ছে বধির, কানে শুনতে পায় না, তাহলে ডিফ অফ। সেক্ষেত্রে যেমন ব্লাইন্ড অফ ছিল দৃষ্টিশক্তিতে অন্ধ, সেক্ষেত্রে সেরকম। আর ডিফ টু হচ্ছে শুনতে অনিচ্ছুক। মানে অনেক সময় হয় আমরা অনেককে হয়তো কিছু বলতে চাইছি কিন্তু সে কিছুতেই আমার কথায় কর্ণপাত করছে না, সেক্ষেত্রে আমরা ইউজ করব হচ্ছে ডিফ টু। তাহলে ডিফ অফের প্রয়োগ হচ্ছে হি ইজ ডিফ অফ ওয়ান ইয়ার, সে এক কানে খাটো, এক্ষেত্রে আমরা হি ইজ ডিফ অফ ওয়ান ইয়ার। আর ডিফ টু হি ইজ ডিফ টু মাই রিকোয়েস্ট, তিনি আমার অনুরোধ শুনতে অনিচ্ছুক, তিনি কিছুতে আমার অনুরোধ শুনতে চান না, তাহলে হি ইজ ডিফ টু মাই রিকোয়েস্ট। তাহলে ব্লাইন্ড অফ ব্লাইন্ড টু এর মতনই আমরা দেখে নিলাম ডিফ অফ এবং ডিফ টু। তো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যেটা সবচেয়ে একটা কনফিউজিং এরিয়া আমি তো মনে করি, কারণ স্টুডেন্টদের মধ্যেও দেখেছি প্রিপোজিশন নিয়ে একটা সমস্যা সবসময়, কিন্তু এটি গুরুত্বপূর্ণ পার্ট আমাদের কম্পিটিটিভ এক্সামের জন্য তো বটেই, কারণ প্রিপোজিশন থেকে আমি বারবার বলছি প্রশ্ন আসবেই এবং এরর কারেকশন এই জায়গাটাকেও ঠিক রাখার জন্য প্রিপোজিশনের ওপরও আমাদের এই প্রয়োগগুলো জানতেই হবে। সেদিকটা মাথায় রেখে কিন্তু আজকের এই ভিডিও করা। আশা করছি আপনাদের অবশ্যই ভালো লাগবে এবং আপনারা উপকৃত হবেন। একই সঙ্গে ছাত্রছাত্রীদেরও বলি, তাদেরও কিন্তু এটা অবশ্যই কাজে লাগবে। খুব শীঘ্রই দেখা হচ্ছে আপনাদের সাথে আমার পরবর্তী ভিডিও নিয়ে। গ্রামারের ওপরেও থাকছে এবং রাইটিং স্কিলের ওপরেও থাকছে। এভাবেই আমার ভিডিও দেখতে থাকুন। অসংখ্য ধন্যবাদ।